বাংলাদেশের সামরিক বাহিনীর যে অস্ত্র ভান্ডার আছে, সেই অস্ত্র ভান্ডারে তুরস্ক নির্মিত পৃথিবীর সবচাইতে শক্তিশালী যে ড্রোন, এই ড্রোনটি এখন আছে। প্রশ্ন হলো যে এই ড্রোন বাংলাদেশের জন্য কেন দরকার? কেনা হয়েছিল শেখ হাসিনার জামানাতে। কেন কেনা হয়েছিল সেটা তিনিই ভালো বলতে পারবেন। কিন্তু শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে এই ড্রোনের যে গুরুত্ব, বাংলাদেশের অন্য যে কোনো সামরিক যে সরঞ্জামাদি রয়েছে সেগুলোর চাইতে এগুলোর গুরুত্ব এখন কেবল বাংলাদেশের ভিতরে নয়, বহির্বিশ্বে নিদারুণভাবে আলোচিত হচ্ছে। আমাদের দুটো সীমান্তে রীতিমতো ভয়ানক অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের প্রায় যে 200 কিলোমিটারের অধিক, 270 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, এই সীমান্তটি এখন আমাদের জন্য একটি মৃত্যু ফাঁদ। সীমান্তের ওপারে আরাকান আর্মি যারা দখল করে রেখেছে এবং সম্ভবত তারা এখানে একটা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার চেষ্টা চালাচ্ছে। মায়ানমারের সামরিক যন্ত্রের সঙ্গে তাদের দীর্ঘদিনের একটা যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধে তারা আসলে কখন একটি স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন করবে এরকম তাদের কোনো মাস্টার প্ল্যান ছিল না। কিন্তু সাম্প্রতিক সময় তাদের যে যুদ্ধে অবিস্মরণীয় বিজয়, এই বিজয়ের ফলে তারা একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দিকে এগুচ্ছে এবং এই মুহূর্তে একটি গেরিলা বাহিনী যারা কিনা মায়ানমারের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীকে পরাজিত করেছে। 2 নম্বর হলো যে তাদের যে এলাকাটি, যে এলাকা তারা দখল করেছে, এই এলাকাটি আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে যে সকল কৌশলগত এলাকা রয়েছে সেই কৌশলগত এলাকাগুলোর মধ্যে অন্যতম। এখানে অর্থ আছে, বাণিজ্য আছে, মাটির উপরে যথেষ্ট সম্পদ রয়েছে এবং মাটির নিচে সম্পদ রয়েছে। এই অঞ্চলটিতে বঙ্গোপসাগরের উপকূল আছে, তার সঙ্গে সঙ্গে ইরাবতী নদী আছে এবং এই যে সম্পদ, এই সম্পদকে কেন্দ্র করে আমেরিকা, চীন এবং ভারত সবাই এখানে উন্মুখ হয়ে বসে আছেন এবং রাশিয়াও কিন্তু খালি হাতে নেই। ইতিমধ্যে চীন এখানে বিশাল বিনিয়োগ করেছেন, ভারতও বিশাল বিনিয়োগ করেছে এবং বাংলাদেশ এই রোহিঙ্গা থেকে নিয়ে যে সমস্যায় রয়েছে দীর্ঘদিন ধরে, সেই সমস্যার প্রেক্ষাপটে তারা সবসময়টাতেই চীন এবং ভারতের মদদে মায়ানমারের যে সামরিক সরকার, সেই সামরিক সরকারের সঙ্গে তারা একটা সম্পর্ক স্থাপন করে যাচ্ছিল, যা কিনা এই রোহিঙ্গাদের সাথে তাদের যে সম্পর্ক, বাংলাদেশের মিলিটারি যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে অনেকটা ডাকুমার সম্পর্কে পরিণত করেছে। তো এই রোহিঙ্গা যাদের যে বিরুদ্ধ পক্ষ, সেই বিরুদ্ধ পক্ষ হলো আরাকান আর্মি। এরা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং উগ্র বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এরাই মূলত এই বাংলাদেশে যারা রোহিঙ্গা রয়েছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে। আবার বাংলাদেশে যে সকল রোহিঙ্গারা রয়েছেন তাদের সঙ্গে সবসময় নেপিদে, অর্থাৎ রাজধানীতে যাদের হাতে ক্ষমতা, মায়ানমারের যে সামরিক জান্তা এবং যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, যাদের সঙ্গে চীনের সম্পর্ক ভালো, তাদের সঙ্গে এই বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের একটা ভালো সম্পর্ক প্রথম থেকে রয়েছে। এবং সর্বশেষ যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে আরাকান আর্মির সঙ্গে এবং মায়ানমারের সামরিক জান্তার সঙ্গে, এই যুদ্ধে বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে রোহিঙ্গা তাদের একটা বিরাট গ্রুপ এবং একই সঙ্গে তাদের যারা আত্মীয় স্বজন এখনও যারা রয়েছেন প্রায় 7 থেকে 8 লাখ রোহিঙ্গা মূল ভূখণ্ডে আরাকান রাজ্যে, তারাও কিন্তু এই আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাংলাদেশে যারা সামরিক বিশেষজ্ঞ তারা গত 1.5-2 বছর ধরেই বিভিন্নভাবে শেখ হাসিনা সরকারকে, আবার এই জমানাতে ইউনূস সরকারকে নানাভাবে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে আরাকান আর্মির সঙ্গে একটি যোগাযোগ স্থাপনের জন্য, যেটি করা হয়নি। না করার কারণে যখন তারা বিজয়ী হয়ে গিয়েছে, এখন তারা বাংলাদেশের পরিবর্তে
বাংলাদেশের বিরুদ্ধে যে সকল শক্তি রয়েছে, সেটা ভারত হোক, চীন হোক কিংবা আমেরিকা হোক, তাদের ক্রিয়ানক হিসেবে তারা এখন কাজ করছে। এবং এরই প্রেক্ষিতে আমাদের হাতে যে ড্রোনগুলো রয়েছে, সেই ড্রোনগুলো আমাদের রক্ষা কবচ হিসেবে সীমান্তে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর কারণ হলো এই ড্রোনের আক্রমণ এবং এই ড্রোনকে মোকাবেলা করা, এর কোনোটাই আরাকান আর্মিতে দূরের কথা, মিয়ানমারের সেনাবাহিনীরও নেই। আবার অপর প্রান্তে ভারত এত বড় শক্তিশালী একটি রাষ্ট্র, যে রাষ্ট্রের পারমাণবিক শক্তি রয়েছে, বিমান যুদ্ধে তাদের অবিস্মরণীয় সক্ষমতা রয়েছে এবং তাদের সেনাবাহিনীর যে আকার আকৃতি আমাদের সাথে অনেক অনেক বেশি, কিন্তু সেখানেও সাম্প্রতিক সময় যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং এখন রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতি, এই তিনটি মিলিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটা এমন একটা পর্যায়ে চলে এসেছে, এই সম্পর্কের প্রেক্ষিতে অর্থাৎ এখন যে অবনতিমূলক সম্পর্ক, সেটির প্রেক্ষিতে যে কোনো সময় একটা রক্তক্ষয়ী কাণ্ড এখানে ঘটে যেতে পারে। সেটা সাময়িকভাবে হোক, দীর্ঘমেয়াদে হোক কিংবা একেবারে সার্জিক্যাল স্ট্রাইক পর্যায়ে হোক না কেন। তো সেটা এখন হয়ে যাওয়ার পর্যায়ে রয়ে গেছে এবং এটি কেন জানি অনিবার্য হয়ে পড়েছে ইতিহাসের আলোকে। ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। অনেক দর্শক যারা আমার শুভানুদ্দাহী, তারা আমার আলোচনা শুরু করার সঙ্গে সঙ্গে বলেন যে ভাই এখানেই থামেন, আর মুঘল আমলে যায়েন না কিংবা 1000 বছর আগে কোনো ইতিহাসের প্রসঙ্গ টানবেন না। তো এই জন্য আজকের এই ভিডিওতে মূলত কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে গেলাম না, যে কেন এই যে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটি এই সময়টিতে এসে ইতিহাসের সবচেয়ে সন্ধিক্ষণে প্রকৃতির একটা জাতাকলের মধ্যে পড়ে গিয়েছে। বাস্তবতা হলো যে এখন ভারতের সঙ্গে আমাদের যে সমস্যাগুলো চলছে, এই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, এই সমস্যাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই সমস্যার আলোকে মিলিটারি পয়েন্ট অফ ভিউ, সামরিক যে দৃষ্টিকোণ রয়েছে, সেখান থেকে যেটি গুরুত্বপূর্ণ সেই ব্যবস্থাগুলো নিতে হবে, তার সঙ্গে সঙ্গে জনমত গঠন করতে হবে এবং একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। এবং মায়ানমার সীমানায় যেভাবে এই যে ড্রোনগুলো, যে নতুন ড্রোনগুলো তুরস্ক থেকে কেনা হয়েছে, এই ড্রোনগুলো এখন ভারত সীমানায় উড়ানো হয়েছে কয়েকবার এবং এই ড্রোনগুলো দেখে দিল্লির মাথা খারাপ হয়ে গিয়েছে। আমরা দিল্লির যে মিডিয়া, তাদের কথা যতটা না শুনি, তার চেয়ে ভারতের যে পশ্চিমবঙ্গের যে বাংলা মিডিয়াগুলো রয়েছে তাদের বক্তব্য শুনি এবং তারা, যারা একেবারে বাংলাদেশকে টুক্কা মেরে ফেলার কথাবার্তা বলতেন কিংবা বাংলাদেশ 1 মিনিট ধোপে টিকবে না ইত্যাদি যে সকল কথাবার্তা তারা বলতেন, তারা এই ড্রোন দেখে এখন রীতিমতো বিস্মিত, হতবাক এবং অনেকটা ভয়ার্ত। ড্রোন আমাদের হাতে আছে, এর বাইরে যে জিনিসটা হচ্ছে সেটি হলো বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর ব্যাপারে আলোচনা হচ্ছে এবং এই আলোচনার প্রেক্ষিতে আমাদের অনেক বুদ্ধিজীবী যারা আছেন, তারা যে কোনো মূল্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কথা বলছেন। ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে বৃহত্তর পরিসরে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। সরাসরি পাকিস্তান থেকে আমাদের দেশের পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করছে এবং যে বিষয়গুলো ইতিপূর্বে কল্পনা করা যেত না, সেইগুলো এখন অনেকটা ডাল ভাতের মতো হয়ে গিয়েছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পাকিস্তানে একেবারে উদগ্রীব। তারা ইতিমধ্যেই বাংলাদেশিদের যে ভিসা, সেই ভিসার ব্যাপারে তারা একটি যাকে বলা হয় বন্ধুত্বমূলক আচরণ শুরু করেছে। সেটি হলো বাংলাদেশ থেকে যদি কেউ পাকিস্তান যেতে চায় তাহলে তাকে কোনো ভিসা ফি দিতে হবে না। দ্বিতীয়ত, এখানে অনলাইনে ভিসার জন্য দরখাস্ত করা যাবে এবং খুব সহজ করা হয়েছে এবং আগামী দিনে সম্ভবত সিঙ্গেল এন্ট্রি বা ডবল এন্ট্রির ক্ষেত্রে তারা সেই যে ভিসার যে প্রথা, এটিকে উঠিয়ে দিয়ে অন অ্যারাইভাল যে ভিসা, এটি সম্ভবত তারা চালু করতে যাচ্ছে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। পৃথিবীর এই যে আমরা যে সকল বিখ্যাত কার্ডিওলজিস্ট,
আমেরিকাতে, ইউরোপে এরা বেশিরভাগই কিন্তু পাকিস্তানি কার্ডিওলজিস্ট। মধ্যপ্রাচ্যের যে বড় বড় হাসপাতালগুলো এবং মধ্যপ্রাচ্যের শেখ নিয়ন্ত্রিত হাসপাতালগুলো, সৌদি আরব থেকে দুবাই, কুয়েত, এখানের পুরো যে মেডিকেল সিস্টেমটি এটি কিন্তু পাকিস্তান নিয়ন্ত্রণ করে। এবং পাকিস্তানের অভ্যন্তরীণ যে চিকিৎসা ব্যবস্থা এটি বিশ্বমানের এবং খরচ ভারতের চাইতে অনেক অনেক কম, এবং এটি পাকিস্তানি জনগণের জন্য সম্ভবত ফ্রি অফ কস্ট। তো এই যে আমরা লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, এই মেডিকেল ট্যুরিজমটাকেও পাকিস্তান আকর্ষণ করতে যাচ্ছে, এবং এজন্য পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বিমান যোগাযোগ, সরাসরি বিমান যোগাযোগ খুব দ্রুত এটি চালু হয়ে যাবে, এরকম একটি লক্ষণ দেখা যাচ্ছে। তো তার সাথে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পাকিস্তানের জনগণ এখন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য তাদের দেশের সরকারকে রীতিমতো চাপ দিচ্ছে, এবং এখানে ইমরান খানের দল বলেন, শাহবাজ খানের দল বলেন, কিংবা ডিজেল মৌলানা ফজলুর রহমান সাহেবের দল বলেন, সকলেই একেবারে ঐক্যমত্যভাবে বাংলাদেশের সঙ্গে যে কোনো মূল্যে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে। এমনকি বাংলাদেশকে শক্তিশালী মারণাস্ত্র, শক্তিশালী আগ্নেয়াস্ত্র, এমনকি পরমাণু বোমার যে প্রযুক্তি এটি হস্তান্তরের ব্যাপারে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হলো যে আমাদের এই এত বড় ব্যয়বহুল ছোট্ট একটি দেশে এরকম পরমাণুর যে অস্ত্র বা পারমাণবিক যে বোমা এটি দরকার আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান জমানাতে যদি টিকে থাকতে হয় আমাদেরকে অবশ্যই সামরিক সক্ষমতা লাগবে, এবং পরমাণু বোমা এটা নিঃসন্দেহে যে কোনো একটা দেশের সবচেয়ে বড় রক্ষা কবচ। আমাদের যদি এই প্রযুক্তিটি থাকে, সেটা রাশিয়ার সহযোগিতায় হোক কিংবা পাকিস্তানের সহযোগিতায় হোক, এটি হলে এই মুহূর্তে ভারতকে, এমনকি চীনকে, এমনকি মায়ানমারকে, এমনকি বঙ্গোপসাগরের উপর আমাদের যে আধিপত্য, এই আধিপত্যকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই পরমাণু প্রযুক্তি বা পরমাণু বোমা এটি একটা টনিক হিসাবে কাজ করবে। এবং এই সুযোগটি মাঝে মধ্যে রাজনীতিতে, অর্থনীতিতে, প্রকৃতিতে হঠাৎ করে কিছু কিছু সুযোগ এসে যায়। এখন শেখ হাসিনাবিহীন বাংলাদেশে যে কোনো কারণেই হোক একটা সুযোগ এসেছে, এই সুযোগে আমরা সব কিছু হারাতে পারি, দেয়ার ইজ এ পসিবিলিটি। আমরা তছনছ হয়ে যেতে পারি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠিত হতে পারে, আমাদের মানচিত্র বদল হয়ে যেতে পারে, আমরা পরাধীন হয়ে যেতে পারি। আবার এর বিপরীতে ঠিক উল্টো ঘটনা ঘটতে পারে। সেটি হলো যে আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়ে যেতে পারি, পরমাণু শক্তিধর দেশে পরিণত হতে পারি, আমাদের অর্থনীতি ফুলে ফেঁপে অনেক বড় হয়ে যেতে পারে, এবং কেবলমাত্র ভারতের সঙ্গে প্রতিযোগিতার জন্য, কেবলমাত্র চীনের সঙ্গে প্রতিযোগিতার জন্য, যে কোনো কারণেই হোক না কেন বিশ্বের পরাশক্তিগুলো আমাদের দেশে নাক গলাতে পারেন, অতিরিক্ত বিনিয়োগ করতে পারেন, এবং আমাদেরকে এম্পাওয়ার্ড করার জন্য তারা অনেক কিছু করতে পারেন। সিঙ্গাপুরের ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকম ঘটনাই ঘটেছিল। অর্থাৎ সিঙ্গাপুরকে মিস্টার লি কুয়ান যেভাবে ওপেন করে দিয়েছিলেন, বা সুইজারল্যান্ডের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, কারোর সাথে শত্রুতা না করে তার দেশকে শুধুমাত্র ইনভেস্টমেন্ট করার জন্য একটা স্বর্গোদ্যানে পরিণত করেছেন। ইউরোপের আরেকটি দেশ আছে মোনাকো। আপনারা অবাক হয়ে যাবেন, ছোট্ট একটা দেশ, কত 8,000 বা 10,000 বর্গ মাইল এলাকার ছোট্ট একটা দেশ, কিন্তু ইউরোপের সবচেয়ে ধনী দেশ কিন্তু মোনাকো। তারা কি করেছে, ট্যুরিজম সেক্টরটাকে ওপেন করে দিয়েছে, এবং তাদের দেশে যে কোনো মানুষ, বিশ্বের যে কোনো ধনী, যে কোনো পরিমাণ অর্থ নিয়ে সেখানে বসবাস করতে পারেন কোনো রকম প্রশ্ন ছাড়াই, কোনো আইনকানুন ছাড়া। তিনি চুরি করে আনেন, ডাকাতি করেন, ডাজ নট ম্যাটার। ফলে কি হচ্ছে, পৃথিবীর সবচেয়ে দামি শহর হলো মোনাকো, এবং মোনাকোর বাদশাহ, মোনাকো রাজা, তাদের জীবনযাপন আপনারা ইন্টারনেট ঘেঁটে দেখতে পারেন। তো কাজেই এখন একটা বাংলাদেশের যে বিষয়, এই বিষয়টা হলো পলিসিগত বিষয়, আমাদেরকে এগোতে হবে। পরিশ্রম করে 18 কোটি মানুষ পরিশ্রম করে আমরা হয়তো 5% to 10% আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবো, কিন্তু প্রযুক্তির মাধ্যমে এবং নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে এবং কোনো কিছু অর্জনের মাধ্যমে আমরা অনেক বড় কিছু
হয়ে যেতে পারে। পৃথিবীর অনেক কৌশলগত রাষ্ট্র আছে, যেমন ধরেন জর্ডানের কথা চিন্তা করেন, ইসরায়েলের কথা চিন্তা করেন, সিঙ্গাপুরের কথা চিন্তা করেন। তারা মাত্র তাদের যে ভৌগোলিক অবস্থানকে ব্যবহার করে তারা তাদের রাষ্ট্রের যে কাঠামো, যেভাবে কাঠামোতে পরিবর্তন এনেছে এবং যেভাবে সব কিছু তারা আমূল পরিবর্তন ঘটিয়েছে সব কিছুতে, যা কিনা এই চলমান বিশ্বে একটা নতুন ইতিহাস তৈরি করেছে। তো বাংলাদেশ যদি এই সুযোগটিকে কাজে লাগাতে পারে, একেবারে বাঁচলে গাজী,